এই ফোনটা আমি প্রথম দেখেছিলাম ওয়ালটন ATS এক্সপোতে। সেখানে গিয়ে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে তারা নতুন একটি সিরিজ আনতে যাচ্ছে যেটির নাম হচ্ছে জেনএক্স, এবং সেই সিরিজে তারা অ্যাফোর্ডেবল প্রাইসের যেসব স্মার্টফোন সেগুলোই লঞ্চ করতে যাচ্ছে। তো এটা হচ্ছে সেই সিরিজের প্রথম ফোন জেনএক্স 1। এটার প্রাইস মোটামুটি অ্যাফোর্ডেবলই বলা চলে। এটার প্রাইস হচ্ছে 11,400 টাকার মতো। সো দেখা যাক এই প্রাইসে ফোনটা আসলে কেমন করছে। জেনএক্স 1 নিয়ে কথা বলতে আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। চলুন শুরু করা যাক। শুরুতেই যদি ডিজাইন নিয়ে বলি, এই ফোনটি অল প্লাস্টিক বিল্ড একটি ফোন। এর ওয়েট খুব বেশি না, হাতে মোটামুটি কমফোর্টেবলই লাগে, এবং এর দুটি কালার থাকছে, একটা হচ্ছে নয়ার ব্ল্যাক এবং অন্যটি হচ্ছে গ্ল্যাশিয়ার ব্লু। এর রিয়ার সাইড এক ধরনের টেক্সচার থাকছে যেটা আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলেই সার্কেলগুলি দেখতে পারবেন, দেখতে খুব একটা খারাপ লাগে না। আমার কাছে যে ইউনিটটি আছে সেটা আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে, এবং ভালো বিষয় হচ্ছে এতে ফিঙ্গারপ্রিন্টও কিন্তু খুব একটা দেখা যায় না। ফোনটির ডান দিকে থাকছে পাওয়ার বাটন, যেটা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে, এবং এটা রিচ করা একদমই ইজি ছিল, এবং এর আনলকিং স্পিড, অ্যাকুরেসি আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয়েছে। এর উপরে থাকছে ভলিউম বাটন, এবং বাম দিকে আমরা পাচ্ছি একটি ট্রিপল স্লটের সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড এবং একটি এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন। ইন্টারেস্টিং বিষয় ছিল যে এই কম প্রাইসের ফোনেও কিন্তু ওয়ালটন এখানে ডুয়েল স্পিকার দিয়েছে, যেটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তবে আপনি যদি একদম ফুল ভলিউমে শোনেন সেক্ষেত্রে কিন্তু একটু ডিস্টরশন পাওয়া যাবে। এবং এখানে জানিয়ে রাখি, ভলিউমের ক্ষেত্রে 100%, এবং আপনি চাইলে 200% ভলিউম এখানে বুস্ট করতে পারবেন। 200% ভলিউম দিলে অবশ্যই সাউন্ড কোয়ালিটি কিছুটা খারাপ হয়ে যায়, তবে আপনি যখন একদম লাউড এনভায়রনমেন্টে থাকবেন তখন এই 200% ভলিউমটা খুবই কাজে লাগবে। ইন অ্যান্ড আউটসের ক্ষেত্রে আরও থাকছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, তবে স্যাডলি এই ফোনে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না। ডিসপ্লের ক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি 6.6 ইঞ্চের একটি ডিসপ্লে, যেটা বেশ বড় সাইজের, এবং ভালো বিষয় হলো এতে 90 হার্টজ রিফ্রেশ রেট থাকছে, এবং অলমোস্ট সব অ্যাপের ক্ষেত্রেই দেখলাম যে মোটামুটি 90 হার্টজটা ভালো মতো কাজ করে। সো সবগুলো অ্যাপেই কিন্তু আপনি স্মুথ ফিল পাবেন। তবে ডাউন সাইড হচ্ছে এটি এইচডি প্লাস ডিসপ্লে, ফুল এইচডি না। শার্পনেসের ঘাটতি একদম ক্লোজলি যখন দেখবেন তখন হয়তো আপনার চোখে পড়তে পারে, তবে রেগুলার ইউজের ক্ষেত্রে এটা আসলে খুব একটা ম্যাটার করেনি। এবং ইউটিউবের ক্ষেত্রে দেখলাম এখানে আপনি ফুল এইচডি ভিডিও কনজিউম করতে পারবেন। অন্যদিকে ডিসপ্লের কালার কোয়ালিটি, ক্যালিব্রেশন আমার কাছে কিন্তু খুবই ভালো মনে হয়েছে, স্পেশালি বাজেট রেঞ্জের একটা ফোনের ডিসপ্লে হিসেবে এটা বেশ ভালো করেছে। এতে আমি কোনো ধরনের নেগেটিভিটি দেখিনি, এবং ব্রাইটনেসের ক্ষেত্রেও আমি যখন ইনডোর এটি ব্যবহার করছিলাম আমার কাছে একদমই ওকে মনে হয়েছে। তবে আপনি যখন একদম ডিরেক্ট সানলাইটে থাকবেন তখন এর ব্রাইটনেস কিছুটা কম মনে হতে পারে। সব মিলিয়ে এই ডিসপ্লেটাকে আমি বেশ ভালোই বলবো। তবে ওপরের যে ভি শেপের নচ এবং নিচের দিকের যে চিনের সাইজ, যেটা বেশ খানিকটা বড়, সেটা যদি কমিয়ে আনা যেত এবং ওপরে যদি একটি পাঁচশোল ক্যামেরা কাটআউট দেওয়া যেত তাহলে অবশ্যই ভালো হতো। ইনসাইড নিয়ে যদি বলি, এই ফোনে কিন্তু সেই লেভেলের স্পেসিফিকেশন থাকছে না। এতে ইন্টারনাল স্টোরেজ থাকছে 64 গিগাবাইট, র্যাম থাকছে 4 গিগাবাইট, এবং একটা বিষয় আমি খেয়াল করলাম, ওয়ালটন কিন্তু সব জায়গায় প্রেস করার চেষ্টা করছে এই ফোনে 8 গিগাবাইট র্যাম থাকছে। তবে রিয়েল র্যাম হিসেবে কিন্তু এই ফোনে 8 গিগাবাইট থাকছে না, থাকছে 4 গিগাবাইট। 8 গিগাবাইট যেটা তারা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে র্যাপিড মেমোরি, মানে স্টোরেজ থেকে 4 গিগাবাইট পর্যন্ত আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো এটা মিলিয়ে তারা বলার চেষ্টা করছে 8 গিগাবাইট। তবে আমার মনে হয় ওয়ালটনের মতো একটা কোম্পানি এই ধরনের কাজ না করলেই ভালো, কারণ এতে যারা বায়ার আছেন তারা কিন্তু অনেকটাই কনফিউজড হয়ে যাবেন। ডেইলি লাইফ ইউজের কথা যদি বলি, ফোনটা বেশ ভালো পারফর্ম করেছে। আমি এতে ফেসবুক, ইউটিউব ব্যবহার করে দেখেছি, ব্রাউজিং করে দেখেছি, এবং দিন শেষে মোটামুটি ফোনটা আমাকে ভালো সার্ভিস দিয়েছে। তবে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে, মানে অনেকগুলি অ্যাপ যখন আপনি একসাথে চালু রাখবেন তখন কিন্তু ফোনটা খুব একটা ভালো পারফর্ম করবে না। এবং একটা টিপস দিয়ে রাখি, আপনার প্রয়োজনীয় যেসব অ্যাপ সেগুলোই আপনি এই ফোন ইনস্টল করে রাখতে পারেন। বাড়তি যেসব অ্যাপ থাকছে সেগুলো ইনস্টল না করাই ভালো, কারণ স্টোরেজ যেহেতু কমে আসবে, সো ফোনটা লং রানে কিছুটা স্লো হয়ে যেতে পারে। অন্যদিকে গেমিংয়ের কথা যদি বলি, এই ফোনটা কিন্তু খুব একটা ভালো সাপোর্ট দিতে পারবে না গেমিংয়ের ক্ষেত্রে, কারণ এর যে এসওসি T606 সেটা কিন্তু খুব একটা পাওয়ারফুল কিছু না। আপনি যদি চান যেসব হালকা পাতলা গেম আছে সেটা এই ফোনে প্লে করতে পারেন, তবে ভারী গেমের ক্ষেত্রে এই ফোনটা খুব একটা সাপোর্ট দিতে পারবে না। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 14, যার টপে থাকছে ওয়ালটনের ROS, যেটা আমরা জেনন সিরিজে দেখেছিলাম। এবং এই ইউআই নিয়ে আমি বলেছিলাম যে এটি বেশ ক্লিন একটি ইউআই, আমার কাছে দেখতে খুবই ভালো মনে হয়েছে, এবং এটা ফাংশনাল, কারণ এতে কল রেকর্ডিংয়ের অপশন থাকছে অ্যাপ ক্লোনিংয়ের মতো ফিচার, এবং সব মিলিয়ে ইউআই স্মুথলি রান করছিল। আমি এই ফোনের ক্ষেত্রে হিকআপস বা ফ্রিজিংয়ের মতো কোনো ব্যাপার দেখতে পাইনি।
ব্যাটারি হিসেবে এই ফোন আমরা পাচ্ছি 5000 mAh ব্যাটারি, যেটা একদমই স্ট্যান্ডার্ড, এবং একবার ফুল চার্জ করে নিলে আমি দেখেছি ফোনটাতে একদিনের বেশি আমি ইজিলি ব্যাকআপ পাচ্ছিলাম। সো যারা নর্মালি ফোন ব্যবহার করে থাকেন তারা কিন্তু 1.5 দিন ইভেন 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ এই ফোনের ক্ষেত্রে পেয়ে যাবেন। তবে চার্জারের ক্ষেত্রে দেখলাম এতে একটি স্লো চার্জার থাকছে, যেটি হচ্ছে 10 ওয়াটের। সো এই ফোনটি ফুল চার্জ করতে কিন্তু অনেক বেশি সময় লাগবে। এবার এই ফোনের ক্যামেরা নিয়ে একটু কথা বলা যাক। ক্যামেরা আইল্যান্ড হিসেবে আমরা বেশ বড় একটি সার্কেল পেয়ে যাচ্ছি, যেখানে মাত্র দুটি ক্যামেরা থাকছে। একটি হচ্ছে প্রাইমারি 52 মেগাপিক্সেল ক্যামেরা, অন্যটি অক্সিলারি সেন্সর, এবং ওপরের দিকে একটি ফ্ল্যাশ দেখতে পাচ্ছি। আর সামনের দিকে চলে আসলে আমরা পাবো 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরা আউটপুট নিয়ে আমি বলবো প্রাইস অনুযায়ী এর যে কোয়ালিটি সেটা ঠিকই আছে। আপনি যদি দিনের আলোতে, যেখানে প্রচুর আলো থাকবে, সেখানে ছবি তোলেন তাহলে বেশ ভালো আউটপুট পাবেন। তবে কালারের ক্ষেত্রে আমি দেখেছি, স্পেশালি ফেসের ক্ষেত্রে এর যে হোয়াইট ব্যালেন্স সেটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে না। এবং পোর্ট্রেট ছবির কথা যদি বলি, এর এজ ডিটেকশন আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, মোটামুটি অ্যাকুরেট ছিল। তবে প্রসেসিংটা কিছুটা আর্টিফিশিয়াল লাগে। সেলফি ক্যামেরার ক্ষেত্রে হোয়াইট ব্যালেন্সটা মোটামুটি ভালো ছিল। সো আমি যখন ডে লাইটে ছবি তুলছিলাম বেশ ভালো আউটপুট পেয়েছি। তবে রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় আপনি যখন রাতের বেলা লো লাইটে ছবি তুলবেন তখন কিন্তু এই ক্যামেরায় খুব একটা ভালো আউটপুট পাবেন না। ছবিতে প্রচুর গ্রেইন দেখা যায়, হাইলাইট খুব একটা ব্যালেন্স থাকে না, মানে লো লাইটে এই ক্যামেরা খুব একটা কাজের ছিল না। আর ভিডিও ক্যামেরার কথা যদি বলি, এর ফ্রন্ট এবং রিয়ার দুটি ক্যামেরায় আপনি ফুল এইচডি 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। তো সব মিলিয়ে 11,400 টাকা বাজেটেই ফোনটা কেমন হলো? অনেকের কাছে মনে হবে যে এই ফোনটা কিছুটা লো কনফিগারেশনের হয়ে গেছে, কারণ এতে স্টোরেজ থাকছে 64 গিগাবাইট, র্যাম থাকছে কম 4 গিগাবাইট, এবং সেক্ষেত্রে তারা হয়তো ভাবতে পারেন ফোনের প্রাইস আরেকটু বাড়িয়ে এতে যদি 128 গিগাবাইট স্টোরেজ দেওয়া যেত, র্যামটা আরেকটু বাড়িয়ে 6 গিগাবাইট করা হতো তাহলে বেটার হতো। তবে ভালো বিষয় ছিল এই ফোনের প্রাইস 11,400 টাকা, যেটা বেয়ার করা অনেকের কাছেই সহজ হবে। যাই হোক, সব মিলিয়ে আপনার কাছে ফোনটা কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।